সমঝোতার নির্বাচন চায় না এনসিপি। অন্তর্বর্তী সরকারের মেয়াদেই জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানিয়েছে দলটির নেতারা। বাংলা মোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে গণপরিষদ নির্বাচন শীর্ষক আলোচনা সভায় বক্তারা বলেন, আসন দিয়ে এনসিপিকে কেনা যাবে না। তাদের অভিযোগ, লন্ডন থেকে সরকার প্রধান ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা নিয়ে এসেছেন। রাজনৈতিক দলগুলোর নানা মতপার্থক্য থাকলেও ফেব্রুয়ারিতে নির্বাচন দেওয়ার বিষয়ে অনড় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেই অনুসারে প্রস্তুতিও নিতে শুরু করেছে নির্বাচন কমিশন। তবে নানা মহলে প্রশ্ন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ কি অংশগ্রহণ করতে পারবে? এ নিয়ে কথা বলেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। বিস্তারিত। একদিকে 2026 সালের ফেব্রুয়ারি মাসের নির্বাচনের জন্য তোড়জোড়। রাজনৈতিক দলের একাংশ যারা বিএনপির অনুগত, বিএনপির প্রতি যাদের এক ধরনের আনুগত্য রয়েছে, তারা এই নির্বাচনে অংশগ্রহণ করার জন্য ইতিমধ্যে বাংলার আনাচে কানাচে ছড়িয়ে পড়েছেন। এবারের 15 আগস্ট সম্পর্কে যদি কেউ মূল্যায়ন করতে বলেন, যদি আমার কাছে কেউ প্রশ্ন করেন, উত্তরে আমি বলবো, অন্তত আমার অভিজ্ঞতা আলোকে এবারের 15 আগস্ট বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের শোকের দিনটি অন্যরকম এক ভাব গাম্ভীর্যপূর্ণ, মানুষের কষ্ট যন্ত্রণার মধ্য দিয়ে, কষ্ট যন্ত্রণার বহিঃপ্রকাশের মধ্য দিয়ে সত্যিকারের একটি প্রতিবাদী দিন হিসেবে উদযাপিত হয়েছে। এবং খুব বেশি ভালো না মনে হয় যে ওই একটা বাংলায় কথা আছে যে যেই নালে উৎপত্তি আবার ঠিক ওই নালেই বিনাশ হয়ে যায়। ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য এখন যে পরিস্থিতি তৈরি হচ্ছে, এনসিপি কি সেই নাল যেই নাল তাকে অপমানিত করবে, যেই নাল তাকে বিনাশ করে ছাড়বে? বিষয়টা কিন্তু ওইরকমই চলে যাচ্ছে ভাই। প্রায়োরিটি, মানুষ ব্যক্তি জীবনে একটা জিনিস পছন্দ করে, প্রায়োরিটি। আপনি যদি প্রায়োরিটি একজন থেকে কেড়ে নেন, তখন তার কাছে ভালো লাগে না, মনে হয় যে আরেকজনের প্রায়োরিটি দিচ্ছে। এখন এনসিপি আপনার আজকে হান্নান মাসুদ যে কথা বলছে, ঠিক এর কয়েক ঘন্টা পরে হাসনাত আব্দুল্লাহ যে কথা বলছে, নাসিরউদ্দিন পাটোয়ারি যে কথা বলছে, এটা কতটুকু অপমানজনক একটা কথা হইতে পারে যে একজন মানুষ হইয়া নাকি মানুষের সিজদা করে আসছে ডক্টর মোহাম্মদ ইউনূস। তো কার কথা? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটা নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ। ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর টাইটেল থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার ধারাবাহিকতা আজকের ভিডিওটা। আমরা দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার ধারাবাহিকতা আমরা বেশ কিছু ভিডিও আকারে আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি, যেখানে আপনারা বেশ কয়েকটা প্রতিবেদন দেখবেন এবং বেশ কয়েকজন ব্যক্তিদের মতামত শুনবেন এবং তার বর্তমানে চলমান রাজনৈতিক প্রসঙ্গে তাদের মতামত শুনবেন। দর্শক, আর বেশি কথা না বাড়ি আমরা সরাসরি মূল আলোচনায় চলে যাচ্ছি। তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের চ্যানেলটিতে এখনো নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, যারা সাবস্ক্রাইব করেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগবে, ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। দর্শক, আর বেশি কথা না বাড়ি আমরা ধারাবাহিকভাবে এখানে ভিডিওর বাকি অংশগুলো একটু বিস্তারিত দেখে আসবো। আশা করি ভিডিও ধৈর্য সহকারে দেখে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। সমঝোতার নির্বাচন চায় না এনসিপি। অন্তর্বর্তী সরকারের মেয়াদেই জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানিয়েছে দলটির নেতারা। বাংলা মোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে গণপরিষদ নির্বাচন শীর্ষক আলোচনা সভায় বক্তারা বলেন, আসন দিয়ে এনসিপিকে কেনা যাবে না। তাদের অভিযোগ, লন্ডন থেকে সরকার প্রধান ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা নিয়ে এসেছেন। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। বাংলা মোটরে এনসিপির কার্যালয়ে জুলাই সনদ বাস্তবায়নে গণপরিষদ নির্বাচন শীর্ষক আলোচনা সভা। এতে বক্তারা জাতীয় নির্বাচনের আগে গণপরিষদ নির্বাচনের দাবি জানান। দলের মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, দেশের 60% মানুষ সংস্কার চায়। তাদের মতামত উপেক্ষা করে সরকার ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে ব্যস্ত বলে অভিযোগ করেন তিনি। এই যে আমাদের নোবেল লরিয়েট ইউনূস স্যার, বাংলাদেশের মানুষের চোখে পড়ে না, আমরা লন্ডন যেতে হয়। লন্ডনে গিয়ে সিজদা দিয়েছেন, সিজদার মাধ্যমে উনি ওহির মাধ্যমে আদেশ পেয়েছেন এবং সেটার একটা প্রেস রিলিজের মধ্যে জানিয়েছেন বাংলাদেশে ফেব্রুয়ারিতে ইলেকশন হতে হবে। কোন ইলেকশনে? সংবিধানের অধীনে। নতুন একটি সংবিধানের জন্য মাঠে নামছি এবং বাংলাদেশের গণপরিষদ যদি কোনো নির্বাচন হয়, সেটা গণপরিষদ আগে নির্বাচন হতে হবে। আলোচনায় নতুন সংবিধান প্রণয়নের দাবি জানিয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, আওয়ামী লীগ সরকারের মতো প্রহসনের নির্বাচন আর চায় না এনসিপি। আমি যদি আগে সমঝোতা করি যে আমি দ্বারা ওই আসলে আপনি এখান থেকে ক্যান্ডিডেট দিবেন না, সমঝোতা মানে কি? যে বিএনপি কে বলবো যে আপনি আমার আসলে ক্যান্ডিডেট দিবেন না, এখান থেকে শুধু আমি দাঁড়াবো, জামাতকে বলবো, অন্য রাজনৈতিক দলকে বলবো। তো এটা তো একটা মধ্যরাতের ইলেকশনই, যেখানে জনগণের সামনে কোনো অপশন নাই। আমরা তো এই নির্বাচন চাই না।
অন্তর্বর্তী সরকারের আমলেই জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানান দলের সদস্য সচিব আক্তার হোসেন। বলেন, সংস্কার এখনই শুরু করতে হবে, যার ধারাবাহিকতা বজায় থাকবে নির্বাচিত সরকারের সময়ও। আমরা জুলাই সনদ চাই, যেটা পূর্ণাঙ্গ, যেটা কার্যকর, এবং এই সরকারের সময় থেকে সেটাকে বাস্তবায়ন করতে হবে। এই সরকারের সময়টাতেই সংস্কারের বিষয়গুলোকে বাস্তবায়ন শুরু করতে হবে। পরবর্তীতে যারা ক্ষমতায় আসবেন তারা সেই বিষয়গুলোতে কোনো বিঘ্ন না করে ধারাবাহিকতা বজায় রাখবেন, এটাই তাদের কর্তব্য। তাদের হাতে কখনো এই সংস্কারের ভার আমরা ছেড়ে দিতে রাজি নই। নতুন সংবিধান প্রণয়নকে বাধাগ্রস্ত করলে রাজপথে নামতে 1 সেকেন্ডও সময় লাগবে না বলেও হুঁশিয়ারি দেন বক্তারা। আমরা কিন্তু রাজপথের মানুষ, রাজপথে ফিরে যেতে আমাদের 1 সেকেন্ড সময় লাগবে না। তানফির মৌসুম, যমুনা নিউজ। রাজনৈতিক দলগুলোর নানা মতপার্থক্য থাকলেও ফেব্রুয়ারিতে নির্বাচন দেওয়ার বিষয়ে অনড় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেই অনুসারে প্রস্তুতিও নিতে শুরু করেছে নির্বাচন কমিশন। তবে নানা মহলে প্রশ্ন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ কি অংশগ্রহণ করতে পারবে? এ নিয়ে কথা বলেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। বিস্তারিত শাহাদাত রিফাতের রিপোর্টে। 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। আওয়ামী লীগের বিষয়টা তো আপনি বলছেন, আওয়ামী লীগকে তো সরকারি তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ করেছে। গণ অভ্যুত্থানের 1 বছর ও 36 জুলাই উদযাপনের দিন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূসের ঘোষণা, আগামী বছরের ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আগামী রমজানের আগে 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। আপনারা সকলেই দোয়া করবেন যেন সুন্দরভাবে নির্বাচন অনুষ্ঠান করে এদেশের সকল নাগরিক একটি নতুন বাংলাদেশ গড়ার কাজে সফলভাবে এগিয়ে যেতে পারে। প্রধান উপদেষ্টার এই বক্তব্যের পর নির্বাচন কমিশনও তাদের অবস্থানের কথা স্পষ্ট করেন। প্রধান নির্বাচন কমিশনার জানান, সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে তারা সব ধরনের প্রস্তুতি নেওয়া শুরু করেছেন। আমাদের ফেব্রুয়ারিতে নির্বাচন করার জন্য বিভিন্ন চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও আমরা কিন্তু আমাদের প্রস্তুতি এগিয়ে নিচ্ছি। ইনশাল্লাহ আমাদের কোনো প্রস্তুতিতে ঘাটতি হবে না। একদম একটা সুন্দর নির্বাচন করার জন্য যে ধরনের প্রস্তুতি আমাদের নেওয়া দরকার সেটা ইনশাল্লাহ আমরা নিচ্ছি। আমাদের অফিসাররা রাত দিন খাটছে, আপনারা দেখছেন, ছুটির দিনও কাজ করছে আমাদের অফিসাররা। এদিকে নির্বাচন নিয়ে সরকার ও নির্বাচন কমিশনের তৎপরতার মাঝে নানা মহলে প্রশ্ন উঠেছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ কি অংশগ্রহণ করতে পারবে? এ নিয়ে সরকার ও কমিশন কি ভাবছে? এই বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার সরাসরি কোনো উত্তর না দিলেও তিনি বলেছেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের ভোট দিতে কোনো বাধা নেই। আওয়ামী লীগের বিষয়টা তো আপনি বলছেন, আওয়ামী লীগকে তো সরকারি তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ করেছে, নেতা নিষিদ্ধ করেছে সরকার না, তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ করেছে। দলকে নিষিদ্ধ করে নাই, তাদের যত রকমের রাজনৈতিক কর্মকাণ্ড যা আছে এগুলো নিষিদ্ধ করেছে। আওয়ামী লীগের ব্যাপারে এখন ধরেন এটা তো বিচার না হওয়া পর্যন্ত, বিচার না লেট আস ওয়েট টিল দি ট্রায়াল ইজ কমপ্লিট, তারপর এই নিয়ে আমার সমর্থকরা ভোট দিতে পারবে, এতে কোনো অসুবিধা নেই। বিষয়টি নিয়ে এবার কথা বলেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। 16 আগস্ট দুপুরে রাজধানীর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে সুষ্ঠু নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় তিনি এই মন্তব্য করেন। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদারের মতে, আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের বিষয়টি আইনি প্রক্রিয়ায় সমাধান হবে। সরকার আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত করেছে এবং নির্বাচন কমিশন তাদের যে সিম্বল, তাদের যে প্রতীক, সেটা স্থগিত করেছে। এখন এই সিদ্ধান্ত আমি আশা করি আইনি প্রক্রিয়ায় এটা শুরু হবে এবং আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কি পারবে না সেটা আইনি প্রক্রিয়া শুরু হবে এবং তার প্রেক্ষিতে সরকার এবং নির্বাচন কমিশন সেই সিদ্ধান্ত নেবে। বদিউল আলম মজুমদার আরও বলেন, সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে, এখন তারা নির্বাচনে অংশ নিতে পারবে কিনা সেটা সরকার ও নির্বাচন কমিশন আইনি প্রক্রিয়াতেই সিদ্ধান্ত নেবে। আওয়ামী লীগ ছাড়া আগামী নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে কিনা সেটাও সময় বলে দিবে। অংশগ্রহণ না করে তাহলে কি সেটা অন্তর্ভুক্তিমূলক হবে কি হবে না সেটা সময় বলে দেবে।
সময় বলে দেবে। তারা যদি যে আইনি প্রক্রিয়া কি সিদ্ধান্ত হয় তার প্রেক্ষিতে এটা সেই মতামত দেওয়া যাবে। আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানে কোনো অনিশ্চয়তা দেখছেন না জানিয়ে ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, অন্তর্বর্তী সরকারও আন্তরিকভাবেই নির্বাচনের পথে এগুচ্ছে। আশা করছেন ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। আমি নিশ্চিত এইসব ব্যাপারে ঐক্যমত্য হলে সবাই নির্বাচনে অংশগ্রহণ করবে। আমরা একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন পাবো, যার মাধ্যমে আমাদের গণতান্ত্রিক উত্তরণের পথ প্রশস্ত হবে। শাহাদাত রিফাত, এটিএন নিউজ, ঢাকা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, একদিকে 2026 সালের ফেব্রুয়ারি মাসের নির্বাচনের জন্য তোড়জোড়। রাজনৈতিক দলের একাংশ যারা বিএনপির অনুগত, বিএনপির প্রতি যাদের এক ধরনের আনুগত্য রয়েছে, তারা এই নির্বাচনে অংশগ্রহণ করার জন্য ইতিমধ্যে বাংলার আনাচে কানাচে ছড়িয়ে পড়েছেন। তাদের উৎসাহ এবং উদ্দীপনার কোনো শেষ নেই। বহু বছর পরে ক্ষমতার স্বাদ তারা পাবেন এবং 2006 সনের পর থেকে আজ অবধি তারা যে জুলুম এবং নির্যাতনের শিকার হয়েছেন, সেই জুলুম এবং নির্যাতনের সমাপ্তি হয়ে একটি সুন্দর সকাল তাদের জীবনে আসবে এবং তারা রাজসিংহাসনে বসবেন এবং দেশ পরিচালনা করবেন। এই স্বপ্নে বিভোর হয়ে যখন তারা দিনের পর দিন প্রচারণা চালাচ্ছেন, কে এমপি হবেন, কে মন্ত্রী হবেন, কে নমিনেশন পাবেন, এগুলো নিয়ে যখন আলাপ আলোচনা চলছে, ঠিক উল্টো দিকে যারা বিএনপির প্রতিপক্ষ, তারা এই নির্বাচন বানচাল করার জন্য, নির্বাচনকে প্রলম্বিত করার জন্য নানা রকম চেষ্টা এবং তদবির চালিয়ে যাচ্ছেন রাজনৈতিক অঙ্গনে। এর বাইরে আমাদের এই রাষ্ট্রটিকে নিয়েও দেশি এবং বিদেশি নানা রকম চক্রান্ত চলছে। আপনারা সবাই জানেন যে সারা পৃথিবীর যত বিখ্যাত এবং প্রভাবশালী পত্রপত্রিকা রয়েছে, তারা আমাদের এই অঞ্চলে, এই রিজিয়নে একটি ভয়াবহ যুদ্ধ, সেই যুদ্ধের আলামত হিসেবে নানা রকম অনুমান, নানা রকম তথ্যপাত্র এবং নানা রকম ভবিষ্যৎবাণী করে যাচ্ছেন। আজ থেকে নয়, আরও 10-12 বছর আগের থেকে। আপনারা সবাই জানেন যে এই কিছুদিন আগে ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ হলো, তারপরে কম্বোডিয়ার সঙ্গে থাইল্যান্ডের যুদ্ধ হলো, ইরান এবং ইসরায়েল যুদ্ধ হলো। এইগুলো রেশ কাটতে না কাটতেই এখন অর্থনৈতিক যুদ্ধে ভারত, তারপর আমেরিকা, বাংলাদেশ, চীন রীতিমতো বিপর্যস্ত। ঠিক সেই সময়টাতে পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মুনির, জেনারেল আসিফ মুনির, তিনি একটি হুমকি দিয়েছেন যে খুব দ্রুত তিনি ভারত আক্রমণ করবেন। এবং একটি অসমর্থিত, মানে আমি শুনেছি, কিন্তু এক্স্যাক্টলি তথ্য এবং প্রমাণ আমার হাতে নেই। সেটি হলো আসিফ মুনির নাকি বলেছেন যে এবারের যুদ্ধটি হবে ভারতের পূর্বাঞ্চলীয় একটি এলাকা থেকে। আপনারা জানেন যে পাকিস্তানের যুদ্ধ করার জন্য দুটো ফ্রন্ট রয়েছে, ওয়েস্টার্ন ফ্রন্ট অ্যান্ড ইস্টার্ন ফ্রন্ট। ইস্টার্ন ফ্রন্ট বলতে আমাদের এই বাংলাদেশকে বোঝায়। আবার ভারতেরও সেনাবাহিনীর দুটো অংশ রয়েছে, মানে তাদের ইস্টার্ন কমান্ড এবং ওয়েস্টার্ন কমান্ড। তো পূর্বাঞ্চলীয় অঞ্চল সমূহের যে কমান্ড, যেমন মুক্তিযুদ্ধের সময় পূর্বাঞ্চলীয় অঞ্চল সমূহের কমান্ডে যিনি ছিলেন তিনি জেনারেল আরোরা, কিন্তু সেনাপ্রধান ছিলেন অন্য একজন। তো এখন এই যে ইস্টার্ন রিজিয়ন থেকে যে যুদ্ধ, সেই যুদ্ধের ব্যাপারে আসিফ মুনিরের এই বক্তব্য যদি সত্য হয়ে থাকে, তাহলে বাংলাদেশের অবস্থা কি হতে পারে এটা আমি সহজেই কল্পনা করতে পারি। অধিকাংশ ভারতীয় গোয়েন্দা এবং ভারতীয় জেনারেল যারা আছেন, তারা ইদানিং খুব ঘন ঘন কলকাতা, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম এই সমস্ত অঞ্চলে ভ্রমণ করছেন এবং তাদের সামরিক শক্তি বৃদ্ধি করছেন। এর বাইরে আমাদের সীমান্তে, পার্বত্য অঞ্চলে যে সমস্যা, তারপরে টেকনাফুখী অঞ্চলে রোহিঙ্গাদেরকে নিয়ে সমস্যা, এবং সীমান্তের ওপারে যেভাবে একটা রমরম অবস্থা তৈরি হয়ে গিয়েছিল আরাকান আর্মির, সেই আরাকান আর্মির রমরমে অবস্থা আবার বিপদের মুখে পড়েছে। তারা পরাজিত হতে শুরু করেছে এবং মায়ানমারের যে জান্তা সরকার, সামরিক সরকার, চীনের সহযোগিতা নিয়ে ওই অঞ্চলে, রোহিঙ্গা অঞ্চলে বা আরাকান অঞ্চলে তারা আবার ব্যাপক আক্রমণ শুরু করেছে। এবং ইতিমধ্যে বেশ কয়েকজন আরাকান আর্মি, সশস্ত্র আরাকান আর্মি আমাদের বর্ডার গার্ড বিজিবির কাছে অস্ত্রসহ আত্মসমর্পণ করেছে। আপনি বুঝতে পারার চেষ্টা করুন কি সর্বনাশ হয়ে যেত যদি আমরা এই আরাকান আর্মিকে সমর্থন দিতাম। আমাদের এক শ্রেণীর বুদ্ধিজীবী, আমাদের এক শ্রেণীর মিলিটারি এক্সপার্ট, আমাদের এক শ্রেণীর রাজনৈতিক ব্যক্তিত্ব সেফ করিডোর দেওয়ার নামে তারা এই আরাকান আর্মির জন্য অস্ত্র, শস্ত্র, গোলাবারুদ এগুলো বাংলাদেশের থেকে সরবরাহ করে মায়ানমারের রাখাইন রাজ্যে পাঠানোর জন্য যে পরিকল্পনা করেছিলেন, আজকের এই দিনে যদি আপনি বাস্তবতা কল্পনা করেন তাহলে দেখবেন যে সর্বনাশ ঘটে যেত। গেল এক। এখন বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির দিকে আসেন। অভ্যন্তরীণ রাজনীতিতে যেমন বিএনপি,
বা তাদের প্রতিপক্ষরা নির্বাচন হওয়া বা না হওয়া নিয়ে টানাটানি করছে। এর মধ্যে রাজনীতির বেশ কিছু পরিচিত মুখ কণ্ঠ, তারা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে নাজেহাল করার জন্য এবং প্রশ্নবিদ্ধ করার জন্য, ভয় দেখানোর জন্য, এমনকি আরও গভীর চক্রান্ত থাকতে পারে এর পেছনে, তারা সরাসরি সেই প্রতিষ্ঠানগুলোতে আক্রমণ চালাচ্ছেন। প্রাথমিক শুরু হয়েছে বাকযুদ্ধ দিয়ে, ভবিষ্যতে এটা কোথায় যায় বলা যায় না। আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের যে প্রতীক এবং অন্যতম যে প্রধান যাকে বলা হয় ইনস্টিটিউশন, সেটা হলো বাংলাদেশ সেনাবাহিনী। তো সেই বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে নিদারুণভাবে টানাটানি হচ্ছে, অসম্মানজনক উক্তি, তারপর যাকে বলা হয় যেটা আমরা কখনো বাংলাদেশে কল্পনা করিনি, সেই বিষয়গুলো নিয়ে এখন বক্তব্য দেওয়া হচ্ছে। সাবেক কিছু সেনা কর্মকর্তা রয়েছেন, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা, এবং এই সকল সেনা কর্মকর্তাদের অনেকেই চরমপন্থী গুপ্ত সংগঠন, তারপর বিভিন্ন ইসলামী জঙ্গি সংগঠন এবং ইসলামী জঙ্গি সংগঠনের বাইরে সাধারণ ইসলামিক সংগঠন, এদের সঙ্গে বংশ পরম্পরায় কিছু অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা তাদের নড়াচড়া ইদানিংকালে খুব মারাত্মক আকার ধারণ করেছেন। তারা কথা বলছেন, যাচ্ছেন বিভিন্ন জায়গাতে, এবং যে ধরনের যাকে বলা হয় বডি ল্যাঙ্গুয়েজ তাদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে, তাতে মনে হচ্ছে যে নির্দিষ্ট কোনো এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এবং আমাদের সেনাবাহিনীকে যাকে বলা হয় ইনএফেক্টিভ, দুর্বল, এটা করার জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে নিয়ে নানা রকম কথাবার্তা হচ্ছে, স্পেশালি তাকে টার্গেট করে এবং আরও 2-3 জন ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাকে টার্গেট করে সামাজিক মাধ্যমে অনবরত খিস্তি খাওয়ার, গালিগালাজ এবং তাদের নামে নানা রকম ভিডিও ফুটেজ তৈরি করে এআইয়ের মাধ্যমে, এবং তাদের নামে নানা রকম ফেসবুক পেজ তৈরি করে একের পর এক এমন বিভ্রান্তিকর তথ্য ছাড়ানো হচ্ছে যা কিনা ক্যান্টনমেন্টের মতো অত্যন্ত স্পর্শকাতর জায়গায় যথেষ্ট অস্থিরতা তৈরি হতে পারে বা তৈরি করার প্ল্যান থাকতে পারে, অথবা আলটিমেটলি অস্থিরতা তৈরি হয়ে গেছে বলে আমার কাছে মনে হচ্ছে। এটি খুবই একটা খারাপ লক্ষণ। এরকম অবস্থাতে নির্বাচন তো দূরের কথা, দেশের স্থিতিশীলতা, স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করাটাই কঠিন একটি বিষয়। অন্যদিকে ডিজিএফআই নিয়ে এনসিপির নেতাদের বক্তব্য এই মুহূর্তে সারা বাংলাদেশে তোলপাড় সৃষ্টি করেছে। ক্যান্টনমেন্টের মধ্যে এটি নিয়ে কী হচ্ছে আমি জানি না, তবে ডিজিএফআই যে প্রতিষ্ঠানটি, এটির বিরুদ্ধে অনেক অভিযোগ, আসসালামু আলাইকুম। এবারের 15 আগস্ট সম্পর্কে যদি কেউ মূল্যায়ন করতে বলেন, যদি আমার কাছে কেউ প্রশ্ন করেন, উত্তরে আমি বলবো অন্তত আমার অভিজ্ঞতার আলোকে এবারের 15 আগস্ট বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের শোকের দিনটি অন্যরকম এক ভাব গাম্ভীর্যপূর্ণ, মানুষের কষ্ট যন্ত্রণার মধ্য দিয়ে, কষ্ট যন্ত্রণার বহিঃপ্রকাশের মধ্য দিয়ে সত্যিকারের একটি প্রতিবাদী দিন হিসেবে উদযাপিত হয়েছে। এবং এবারের 15 আগস্টের মধ্য দিয়ে অনেকগুলো দিক আমাদের সামনে তার স্বরূপ উন্মোচন করেছে। একদিকে সরকারের রক্তচক্ষুকে উপেক্ষা করে সাধারণ মানুষদের অনেকেই যে সাহস নিয়ে, সত্যের পথ ধরে সাহস নিয়ে তারা বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত 32 নম্বরে শোক জানাতে গিয়েছিলেন, তারা মোটামুটি খানিকটা বলা যেতে পারে মবের শিকার হয়েছেন। রাষ্ট্রীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা আমরা দেখেছি। সরকারের রক্তচক্ষু কতটা প্রকট ছিল সেটি আমাদের সামনে উন্মোচিত হয়েছে। অন্যদিকে সরকারের বিরুদ্ধে মানুষের এক ধরনের নীরব প্রতিবাদ জানানো হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই সব কিছুর বিশ্লেষণ করবো ছোট করে। আর অন্যদিকে এটিও বাস্তবতা, আওয়ামী লীগের 15.5 বছরের যে টানা শাসন, সেই 15.5 বছরের মধ্যে 15 আগস্টকে কেন্দ্র করে যত ধরনের বিতর্কের সৃষ্টি করা হয়েছিল, সেখান থেকেও মানুষ কিছুটা হলেও পরিত্রাণ পেয়েছে। এই সব কিছুই আমার কাছে বাস্তব বলে মনে হয়। প্রথমত 14 আগস্ট সকাল থেকেই 32 নম্বরের সামনে জল কামান, সাজোয়া যান, অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল, এসিপি রাখা হয়েছিল, এগুলো আপনাদেরকে আগেই জানিয়েছি। 15 আগস্ট সকাল থেকে কি ঘটলো? 15 আগস্ট বঙ্গবন্ধুর 32 নম্বরের ধ্বংসস্তূপের সামনে সাউন্ড বক্সে উচ্চ স্বরে গান বাজানো হলো। কারা করলো? এনসিপি নেতাকর্মীরা করেছেন। 15 আগস্ট মধ্যরাত থেকে বিএনপির নেতাকর্মীরাও সেখানে অবস্থান নিয়েছিলেন। সালামু আলাইকুম। পরিস্থিতি কিন্তু খুব বেশি ভালো না। মনে হয় যে ওই একটা বাংলায় কথা আছে যে যেই নালে উৎপত্তি আবার ঠিক ওই নালেই বিনাশ হয়ে যায়। ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য এখন যে পরিস্থিতি তৈরি হচ্ছে, এনসিপি কি সেই নাল যেই নাল তাকে অপমানিত করবে, যেই নাল তাকে বিনাশ করে ছাড়বে? বিষয়টা কিন্তু ওইরকমই চলে যাচ্ছে ভাই। প্রায়োরিটি, মানুষ ব্যক্তি জীবনে একটা জিনিস পছন্দ করে, প্রায়োরিটি। আপনি যদি প্রায়োরিটি একজন থেকে কেড়ে নেন, তখন তার কাছে ভাল লাগে না, মনে হয় যে আরেকজনের প্রায়োরিটি দিচ্ছে। এখন এনসিপি আপনার আজকে
হান্নান মাসুদ যে কথা বলছে ঠিক এর কয়েক ঘন্টা পরে হাসনাত আব্দুল্লাহ যে কথা বলছে, নাসিরউদ্দিন পাটোয়ারি যে কথা বলছে, এটা কতটুকু অপমানজনক একটা কথা হইতে পারে যে একজন মানুষ হইয়া নাকি মানুষের সিজদা করে আসছে ডক্টর মোহাম্মদ ইউনূস। তো কার কথা বলছে? আজকে এনসিপির সংবাদ সম্মেলন ছিল, সেখানে বলা হয়েছে অভ্যুত্থানের পর যাকে রাষ্ট্রপ্রধান বানানো হয়েছে, কে বানাইছে? আপনারাই তো বানাইছেন। আপনাদের রিকোয়ারমেন্ট ছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূস ছাড়া কেউই রাষ্ট্রপ্রধান হতে পারবে না। তো ডক্টর মোহাম্মদ ইউনূস যতক্ষণ এনসিপির কথাবার্তা শুনতো, যতক্ষণ তাদের দাবি দাওয়াগুলো পূরণ করত, তারা যেটা চাইতো ঠিক ওইটাই করত, ততক্ষণ ডক্টর ইউনূস খুব ভালো ছিল। এখন বাংলাদেশে শুধুমাত্র এনসিপির সাপোর্টে বাকি যে রাজনৈতিক দলগুলো আছে তারা যদি সাপোর্ট না করে একটা সরকার কি স্থিতিশীল থাকতে পারতো না। তো সেই ক্ষেত্রে দল হিসাবে প্রথম দিকে এনসিপির সাথে ডক্টর ইউনূসের যে মিল মহাব্বত বেশি একটু ছিল, যখন ওইটা লন্ডনে গিয়েছিল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, সেখানে গিয়ে জনাব তারেক রহমানের সাথে যে বৈঠক হলো, সেই বৈঠকের পর থেকেই এনসিপি মনে করছে তাদের প্রায়োরিটিটা সরকার দিচ্ছে না। আর সেই জায়গা থেকে বলছে যে অভ্যুত্থানের পর যাকে রাষ্ট্রপ্রধান বানানো হয়েছে সে লন্ডনে গিয়ে সিজদা দিয়ে আসছে। ভাবা যায়? নাসিরউদ্দিন পাটোয়ারি ঠিক একই ভাষায় কিন্তু কথা বলছে, সিজদা দিয়ে আসছে। মানে একজন মানুষ হইয়া মানুষকে সিজদা দিছে। ডক্টর মোহাম্মদ ইউনূস কি তারেক রহমানকে সিজদা দিছে? এটা কোনো কথা? দেখেন, এরা অনেক কথা বলে, কিন্তু কোন কথাটা কতটুকু বলা উচিত, অথবা যেই লোকটারে আপনিই বানাইছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, হু ইজ হি? তিনি নোবেল লরিয়েটের বাহিরে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে গেল 17 বছর ওনার কোন অবদান ছিল পলিটিক্যালি? হয়তো মেটিকুলাস ডিজাইন করছেন, আন্তর্জাতিকভাবে তিনি অনেক কিছু হয়তো করছেন, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু কখনোই মানে হাসিনার আমলে কোন রকম ভূমিকা নেন নাই। যখন নিজে বিপদে পড়ছেন তখন নিছেন, এটাই হচ্ছে প্র্যাকটিক্যাল। তো সেই ডক্টর মোহাম্মদ ইউনূসকে আপনারাই রাষ্ট্র ক্ষমতায় বসালেন, তারপর উনি ওনার জায়গা থেকে এখন চেষ্টা করতেছেন। চেষ্টা করার পরে এখন আপনাদের মনোভূত হচ্ছে না, এই জন্য যেই ভাষায়, একজন বলো যে গাদ্দার, আরেকজন বলো যে সেজদা দিয়ে আসছে। ভাই, এই ধরনের কথাবার্তা আসলে মানুষকে আপনাদের কাছ থেকে পছন্দ করতেছে। আজকে যদি আপনারা এই কথা অন্য একজন ব্যক্তির নিয়ে কইতেন, তাহলে মানুষ ভাবতো যে না ঠিক আছে, তাদের মনোভূত হয় না। কিন্তু নির্বাচন তো আপনারাই করছেন, ওনাকে ইভেন লড়াই করছেন। এখন এই যে ভাষা প্রয়োগ, এই যে হুঙ্কার, হুঁশিয়ারি, নির্বাচনের ঠিক আগ মুহূর্তে এসে এগুলো কিন্তু কোনোটাই পজিটিভ সাইন তৈরি করতেছে না। পরিস্থিতি খারাপের দিকে যাবে। আর আপনারা যদি ডক্টর মোহাম্মদ ইউনূসকে এইভাবে অপমানিত করেন, তাহলে বাকিরা কি করবে? আমার মনে হয় যে ডক্টর মোহাম্মদ ইউনূস খালি কোন রকমে নির্বাচনটা দিয়া এই চিপাত থেকে বের হওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করতেছে। আবার উনিও ওই যে বিচার সংস্কার নিয়ে ওনার কথাও বুঝি না, মুরব্বী মানুষ, বয়স হয়ে গেছে, এটাও একটা ইস্যু, যে কখন কি বলেন নিজেও হয়তো বোঝেন না। তো দুই একটা কথা বলে কিন্তু নিজেও একটু পেচকি লাগাই ফেলছেন। এখন আসলে কি হতে যাচ্ছে সময় বলে দিবে। ভালো থাকবেন। আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা কে কোথা থেকে দেখছেন এবং আজকের ভিডিওর সম্পর্কে আপনার মূল্যবান মতামত একটা লাইন অবশ্যই দ্রুত কমেন্টে জানিয়ে ফেলুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। দেখাবো না কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলের সাথে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।